বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বেলা 11টায় এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। মাহবুব সৈকতের রিপোর্ট। 12 মার্চ 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিবস। সূচনা হলো দেশের ইতিহাসে আর এক যুগান্তকারী অধ্যায়। নির্ধারিত সময়ের আগেই সরকারি এবং বিরোধী দলের প্রতিটি চেয়ার পরিপূর্ণ। গ্যালারিতে দেশি এবং বিদেশি পর্যবেক্ষক। শূন্য স্পিকারের চেয়ার। সংসদ সচিবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কাঙ্ক্ষিত গণতান্ত্রিক এই যাত্রার পেছনে যে সকল মানুষের আত্মত্যাগ রয়েছে তাদের স্মরণ করে স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ায় কোনো বিরোধ নেই বলে উল্লেখ করে সংসদকে জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা জানান সরকার প্রধান। সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। পরে প্রধানমন্ত্রী স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ 5 বারের সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সরকারি দল বিএনপির পক্ষ থেকে প্রস্তাবকে সমর্থন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। খানিক বাদেই বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সম্মতিতে প্রস্তাবকে সমর্থন করেন উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। সংসদের কার্যপ্রণালীর ধারাবাহিকতায় এরপর ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় পরবর্তী কার্যক্রম। মাননীয় সভাপতি, জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। পরে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়। সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অধিবেশনের প্রথম পর্বের বিরতি দেন সভাপতি। বিরতিতে সংসদে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিরতির পরে নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নিরপেক্ষতার খাতিরে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, শান্ত আলোচনার মাধ্যমে সরকার সংসদ কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি একথা বলেন। পরে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সংসদ দেশের মানুষের জন্য কাজ করবে। এরপর শোক প্রস্তাব গৃহীত হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে পরে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, শান্ত আলোচনার মাধ্যমে সংসদ কার্যকর করতে চায় সরকার। দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। বিরোধী দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশ ও মানুষের জন্য সবাই মিলে কাজ করা হবে, সংসদ হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। পরে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সংসদ দেশের মানুষের জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা করে তারা। দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। পরে খালেদা জিয়া, মনমোহন সিং, আয়াতুল্লাহ খামেনি ও পোপ ফ্রান্সিস সহ বিভিন্ন রাষ্ট্রনায়কের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। এতে আলোচনা করেন সংসদ সদস্যরা। শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাব করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারি ও বিরোধী দলের প্রাণবন্ত অংশগ্রহণ এবং কিছু সময়ের জন্য উত্তাপ, সব মিলিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম কার্যদিবস ছিল নজরকাড়া। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করলে প্ল্যাকার্ড দেখে প্রতিবাদ এবং শেষে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাদের দাবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ফ্যাসিস্টের দোসর, তাই তার বক্তব্য সংসদকে কলুষিত করেছে। আর সরকারি দলের দাবি, সংবিধান রক্ষা করতে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল সর্বস্তরের মানুষের মাঝে। পূর্ব থেকেই রাষ্ট্রপতি জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দিতে না পারেন তার দাবি তুলে আসছিল জামাতে ইসলামীর নেতৃত্বে গঠিত প্রধান বিরোধী দল। আমি তাকে দীর্ঘদিন ধরে জানি, তার পাশে শুরুতে সকল বিষয়ে সরকারি দলের সাথে একমত হলেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করলে প্লেকার্ড দেখিয়ে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। প্রশাসন এ সময় সংসদের বাহিরে বিরোধী দলের নেতারা দাবি করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণে কুলুষিত হয়েছে সংসদ। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনের তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে। সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা
উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। সরকার দলীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক দেশে সংসদে যে কোনো বিষয়ে সরকারের কাজে বিরোধিতা করা গণতন্ত্রের সৌন্দর্য, তবে তা যদি দেশ ও জনগণের কল্যাণে না আসে তবে তা অযৌক্তিক। জাতীয় সংসদে যাতে জাতির সমস্ত ইস্যুগুলো আমরা আলোচনা করি এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি, এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন, এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন, আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন না, এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন তারা করতে পারেন না, এটা ইট ইজ অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে। তাৎক্ষণিক ওয়াকআউট করলেও রোববার সংসদে যোগ দেবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। চিরচেনা নিয়ম অনুযায়ী সরকারি দলের বিরোধিতা করে বিরোধী দল, আজও তার ব্যত্যয় হয়নি। ফ্যাসিবাদমুক্ত সংসদ হলেও এই সংসদ থেকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা, আর এর মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনের কার্যাবলী। জাতীয় সংসদ ভবন থেকে ইউসুফ আলী, মাই টিভি। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, হাজারো শহীদদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তার ভাষণের শুরুতে সংসদে উত্তাপ ছড়িয়ে ওয়াকআউট করে বিরোধী দল। মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দিনের কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দিতে অনুরোধ জানান নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এই ঘোষণার সাথে সাথেই বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন বক্তব্য সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান তারা। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করলে তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, যদিও এই অবস্থার মুখেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানান তিনি। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন রাষ্ট্রপতি। ২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকাল দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রনীতির মূল জনগণের রায়ে নির্বাচিত সরকার যেন প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিমূলক থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। বিরোধী দলকে আগের তুলনায় আরও গঠনমূলক দেখতে চায় তারা। পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংসদ সদস্যরা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন সাধারণ মানুষ। এসএম আরিফের রিপোর্ট। শুরু হয়েছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদ ঘিরে জনমনে রয়েছে নানা প্রত্যাশা, রয়েছে নানা দাবিও। সরকার যেরকম জনগণের রায় ক্ষমতা এসেছে, তাই সরকার যেন জনগণের কাছে আবার জবাবদিহিমূলক সরকার থাকেন। মহামারী আকার ধারণ করেছে,
ঋণ খেলাপিরা, ধর্ষক আর দুর্নীতি, এই 3 শ্রেণীর প্রজাতিকে যেন 3 প্রজন্মের শাস্তি বিধান একটা আইন চালু করে। দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, পূর্বে সরকারের মতো যেন ওইভাবে যেন পরিচালনা হয়। যে আমরা সবাই সবার পাশে এসে দাঁড়াবো, যার বিপদ দেখবো তার বিপদে গিয়েই দাঁড়াবো। সরকারকে জবাবদিহি রাখতে বিরোধী দলকে গঠনমূলক দেখতে চায় সাধারণ মানুষ। পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনার দাবিও করেন তারা। অবশ্যই একে অপরের প্রতি আন্তরিকতা থাকতে হবে, গঠনমূলক সমালোচনা থাকবে। এদেশের মানুষ হিসেবে কেউ যেন কারো উপর যেন কর্তৃত্ব না খাটায়। জুলাই সনদের মাধ্যমে এই দেশটা পরিচালনা হোক, এটাই আমাদের চাওয়া। এখানে গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটকে আমরা জয় করেছিলাম, সো হ্যাঁ ভোটটাকেই জয় করতে হবেই। নতুন সংসদকে ঘিরে প্রত্যাশায় রয়েছেন নারীরাও। ধর্ষণ, শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান তাদের। নারীকে শুধু নারী হিসেবে দেখে বা নারীকে যেন ভোগ্যপণ্য হিসেবে এরকম যেন দেখা না হয়। আশা করছি আজকের প্রথমেই অধিবেশন সংসদের, সেখান থেকে আলোচনা শুরু হবে নারী এবং শিশুর পক্ষে। জনগণের নিরাপত্তা, বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই সংসদ কল্যাণমুখী হবে বলে প্রত্যাশা করেন সাধারণ মানুষ। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বাগেরহাট খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের রামপালের গুনাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে 4 জনের মরদেহ আছে, এখনও কারো পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মংলা পৌর এলাকায় 8 নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতদের মধ্যে বরকনে সহ একই পরিবারের 11 জন বলে জানা গেছে। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে 9 জনের মরদেহ রয়েছে, আর গুরুতর আহত 2 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জনের মরদেহ রয়েছে, বাকিগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই বলে দাবি করা হলেও বরং রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও পুরোপুরি কাটেনি জ্বালানি তেলের সংকট। আর তাই নগরীর পেট্রোল পাম্পগুলোতে আজও দেখা গেছে মোটরসাইকেল, প্রাইভেট কারের দীর্ঘ সারি। তবে সরবরাহী কিংবা পরিবহনজনিত সাময়িক সমস্যা হলেও শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই কর্তৃপক্ষের এমন দাবি থাকলেও নগরীর তেল পাম্পের বাস্তব চিত্রটা উল্টো। তাই বৃহস্পতিবারও রাজধানীর পরিবাগ ফুয়েল পাম্পে দেখা গেছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করা হলেও গ্রাহকরা বলছেন কোথায় যেন ধোঁয়াশা থেকে যাচ্ছে। আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। আমাদেরকে বলা হচ্ছে যে ফুয়েলের কোনো অভাব নাই, তেল আছে, অথচ পাম্পে এসে দেখেন তার চিত্র একদম উল্টো। আজকে দেখি কত লিটার তেল দিতে পারে আর কি, 500 টাকা নেওয়ার ইচ্ছা আছে। আস্তে আস্তে এটা মানে সহজ হয়ে যাচ্ছে আর কি। তারা বলছেন সরবরাহ স্বাভাবিক রাখা এবং পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। আজকে আমি সিরিয়াল ধরছি প্রায় 9:30টার দিকে, 9:45টার দিকে, এর মধ্যে এখানে চলে আসছে। আমি সিরিয়ালে আসলে সুন্দর মতো তেল পাওয়া যাচ্ছে, জিপ গাড়িতে 25 লিটার আর আপনি প্রাইভেটে 10 লিটার। এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিলেও অচিরেই পরিস্থিতি হবে স্বাভাবিক। গতকালকের মতো অতটা অস্থির না, তারা সরকার নির্ধারিত যে মাত্রা সেটাতে দিচ্ছে এবং তারা সেটাতে স্যাটিসফাইড। যেমন যারা রাইড শেয়ার করতেছে ওনারা 600 টাকার তেল পাচ্ছে, আর এই কারগুলো ওনাদের আমরা 10 লিটার করে দিচ্ছি, আর বড় এসইউভিগুলো ওনারা 20 লিটার করে নিয়ে যাচ্ছে। অনেকটা প্যানিকটা অনেকটা কম আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সমুদ্র সীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিসমূহ সহ বন্দর জলসীমায় 18টি জাহাজ অবস্থান করছে। এসবের মধ্যে বেশিরভাগ জাহাজে গ্যাস, তেল ও অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। সাধারণ সময়েও এইসব জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকা হয় জানিয়ে নৌবাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থার আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম পেট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।
এবং পরিবহন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধ বলে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 29 জানুয়ারি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। গতকালকে দীর্ঘ শুনানির পরে আজকে কোর্ট আদেশ দিয়ে বলেছেন যে তাদের যে লিভ পিটিশনটি ছিল সেটিকে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ এই অর্থ হচ্ছে যে সরকার এই মুহূর্তে যখন ডিপি ওয়ার্ল্ডের সাথে বা দুবাই গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা করতে যাবে বা আদৌ যদি হয় সেটাতে কোনো অস্বচ্ছতা ছিল না এবং সেটি করতে আর কোনো বাধা নেই। নির্বাচনে কারচুপির অভিযোগের মামলায় ঢাকা 11, মাদারীপুর 1, খুলনা 5 আসন সহ আরও 2টি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সকল আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অভিযোগকারী প্রার্থীদের পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম, মাদারীপুর 1 আসনের প্রার্থী নাদিরা আক্তারের করা মামলার শুনানি শেষে ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে শুনানি শেষে মোহাম্মদ জাকির হোসেনের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের বেঞ্চ এই আদেশ দেন। আদালত একইভাবে এই পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষের প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী 16/6/2026 তারিখ আমাদের যে নোটিশটা ফেরতের জন্য দিন ধার্য করেছেন এবং নির্বাচন কমিশনকে যথারীতি এই নির্বাচন সংশ্লিষ্ট প্রত্যেকটা মেটেরিয়ালকে তাদের প্রিজার্ভ করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিএনপির আইনজীবীর অভিযোগ, পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির প্রার্থীদের পরাজিত করা হয়েছে এই আসন দুটিতে। এই ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে সরকারি প্রভাব, যেহেতু নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং যখন এই নির্বাচনটি হয়েছে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তিনি একজন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ তারা এই নির্বাচনে তাকে পরাজিত করার ক্ষেত্রে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন। অপরদিকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অভিযোগ আমলে নিয়ে খুলনা 5 আসন সহ আরও 2টি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও সিসিটিভি ফুটেজ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই 3টি মামলায় আজকে আদেশ দিয়েছেন আগামী 16/6/2026 সালে পরবর্তী নোটিশ ফেরত আসবে, স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে ফেরত নোটিশ যাবে। একই সাথে একটা ব্যতিক্রম আদেশ দিয়েছেন, ওই কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজকেও সংরক্ষণ করার আদেশ দিয়েছেন। জামায়াতের আইনজীবীর অভিযোগ, কেন্দ্র দখলের পাশাপাশি বেশ কিছু কেন্দ্রের রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর ছিল না। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আদালতে উপস্থাপিত হলে প্রকৃত রহস্যটি এখানেই দেখা যাবে যে কি করে এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট গণনা করা হলো এবং রেজাল্ট পাবলিশ করা হলো। এখন পর্যন্ত কারচুপির অভিযোগে 35টি মামলা হয়েছে হাইকোর্টে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে 22টি, 11 দলীয় জোটের পক্ষ থেকে 12টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী কারচুপির অভিযোগ করেছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। টার্কিশ কোম্পানির ওয়েবসাইট নকল করে প্রতারণার মাধ্যমে তুরস্কে কিডনি রোগী পাঠিয়ে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ চক্রের 5 সদস্য গ্রেপ্তার ও আলামত জব্দ করেছে র্যাব 4। সকালে এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে র্যাব জানায়, আর্থিক প্রতারণার এক অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করে এবং সংশ্লিষ্ট আলামত জব্দ করে। প্রাথমিক তদন্তে জানা যায়, এ চক্রের সদস্যরা বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের একটি প্রতিষ্ঠান টার্কিশ ডগ এর ওয়েবসাইট নকল করে টার্কিশ ডগ বিডি নামক ওয়েবসাইট খোলে। তারা কিডনি প্রতিস্থাপন, আইভিএফ সহ বিভিন্ন রোগীদের তুরস্কে পাঠিয়ে সে দেশে জিম্মি করে বিশাল অঙ্কের অর্থ আদায় করে আসছিল। তো তিনি যেহেতু মেডিকেল প্রফেশনেই এই লাইনেই ছিলেন, তো তার সাথে বিভিন্ন ধরনের রোগীদের একটা যোগাযোগ ছিল বা ডাক্তার দেখানোর একটা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ হইতো। সে এই সুযোগটা কাজে লাগিয়ে যে এই প্রতিষ্ঠানটা প্রতারণার একটি প্রতিষ্ঠান খুলে বসে, যে নিজেই এই যে বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই
এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এবারে অমর একুশে বইমেলা। দর্শক, পবিত্র রমজান মাসে ধুকে ধুকে চলছে অমর একুশে বইমেলা। সেখানে আছেন সহকর্মী সাদিয়া হক মৌ, যুক্ত হচ্ছে তার সাথে। মৌ, অমর একুশে বইমেলার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সাউদা। বর্তমানে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু আপনাকে জানতে চেয়েছেন বইমেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য মাই টিভি থেকে আমরা এখানে আছি। এবং প্রথম একটু তথ্য জানিয়ে রাখি, এবার মোট প্রকাশনা প্রতিষ্ঠান ছিল 549টি। তার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকাশনা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে যুক্ত হয়েছে 468টি। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আজকে পর্যন্ত বই এসেছে 163টি নতুন বই এসেছে এবং 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজকে 12ই মার্চ পর্যন্ত বই এসেছে সর্বমোট 1255টি বই। তবে শেষ যদি আমি একটু বলতে চাই, বর্তমানে পাঠকদের ভিড় কেমন আছে, পাঠকদের ভিড় ব্যাপার যদি আমি একটু বলতে চাই, এখন কিন্তু পাঠকের থেকে আমরা দেখছি প্রত্যেকটা স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ কিন্তু আছেন, কারণ দিন শেষে তারা বছরব্যাপী কিন্তু তারা থাকেন যে তাদের বিক্রি কেমন হচ্ছেন। কিন্তু এই যে জাতীয় যে বইমেলা, এই বইমেলায় যে পাঠকদের আকৃষ্ট করে যে বিক্রিটা তাদের হয়ে থাকে সাউদা, সেটা আপনি জেনে থাকবেন। এটা কিন্তু সারা বছরব্যাপী তারা মুখিয়ে থাকেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো, তাদের ছাপাখানা প্রতিষ্ঠান রয়েছে এবং সার্বিক সব কিছু মিলে থাকে এই বইমেলাতে, অর্থাৎ বইমেলাতে তাদের বিক্রিটা অনেক বড় পরিসরে হবে। কিন্তু এবার নানাবিধ কারণে কিন্তু এবার বইমেলাটি ফেব্রুয়ারির প্রথমে শুরু হয়নি এবং শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি। এবং আরেকটু জানিয়ে রাখি, বাংলা একাডেমির সাথে প্রকাশনা প্রতিষ্ঠানদের সাথে কিন্তু অনেকগুলো দ্বিমত ছিল। হ্যাঁ, দ্বিমত কিন্তু ছিল যে তারা এবার অংশগ্রহণ করবে কি করবে না। তবে দিন শেষে লেখক যারা রয়েছেন, আমরা একটু জানতে চাবো লেখকদের প্রত্যাশা কি আসলে পূরণ হয়েছে কিনা। আমরা একজন লেখকের সাথে আমরা একটু কথা বলা জানার জন্য চেষ্টা করব। উনি যে প্রত্যাশা নিয়ে আসলে বই লিখেছেন বা এখানে ছাপিয়েছেন বা বিক্রি করতে আসছেন, তার বিক্রিটা প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিনা এই ব্যাপারে আপনি আমাদের একটু জানাবেন। শুভ সময়, মাই টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা, আমরা প্রতি বছর তো অনেক বছর ধরে বইমেলায় আছি, আমার 10 বছর টানা আছি বইমেলায়। তো বিগত বছরগুলোতে আমরা যেভাবে বইমেলা করেছি, তো কখনো তো এই যে বিশেষ করে রমজান মাসটা, এটা তো একটা অন্যরকম মাস। রমজান মাসে দেখবেন যে দেশের একটা ভাইবি চেঞ্জ হয়ে যায়, সবার বাসায় রোজা, ইফতার, সেহরি, তারপর তারাবির নামাজ, নানান কিছু থাকে। ওই আঙ্গিকে বইমেলা, তো আমরা আসলে বইমেলার জন্য প্রস্তুত ছিলাম না। তো ভেবেছিলাম যে ওই যেই দ্বিমত হয়েছিল বলছিলেন, ওই দ্বিমতের সাথে আমরা ছিলাম যে রমজান মাসে বইমেলা না, 9 জানুয়ারি থেকে ডিসেম্বরে বা ঈদের পরে, এরকম একটা বিষয় ছিল। তারপর যখন বাংলা একাডেমি তার মানে আপনার প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, আপনি বলতে চাচ্ছেন লেখক হিসেবে। দর্শক, আমরা আরও একজন লেখকের কাছে একটু যেতে চাচ্ছি, যে আপনি লেখক হিসেবে যদি আপনার কাছে তো জানতে চাই, এবার বইমেলা আপনার যে প্রত্যাশা ছিল তা কি পূরণ হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু বলবেন। জি, আমি বলবো বই হলো একটি আত্মার আয়না আর সভ্যতার হৃদস্পন্দন। আমার কাছে মনে হচ্ছে আমাদের সেই হৃদস্পন্দনকে মনে হয় যে চেপে ধরে রাখা হয়েছে। আসলে এই বইমেলায় প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল বা বই সেলের ব্যাপারটা তো অনেক পরের বিষয়। আলটিমেটলি যে ব্যাপারটা হয়েছে সেটা হলো স্বাভাবিকভাবে নতুন লেখকদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, বইমেলার মাধ্যমে সে কিন্তু অনেক পাঠক তৈরি করতে পারে। সেই পাঠক তৈরির যে জায়গাটা, সেটা যেমন সংকীর্ণ হয়ে আসছে, ঠিক একইভাবে আমরা অনলাইনেও মানে দেখা যাচ্ছে যে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না। যে দর্শক, আপনারা যেমনটা শুনতে পাচ্ছিলেন, প্রকাশনা প্রতিষ্ঠান এবং লেখক তারা কিন্তু সকলেই বলছেন তাদের প্রত্যাশা পূরণ হয়নি, যে এবার রমজানের মধ্যে এবং নির্বাচনের পরপরই এই বইমেলা হবার জন্য বই বিক্রিটা তাদের হবে না, কারণ পাঠকরা ব্যস্ত থাকবেন রমজানের শেষ দিকে কেনাকাটার জন্য এবং ইফতারের পরে ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন তাদের কিন্তু নারীর টানে ঘরে ফেরার একটা তারা চলে আসবে। তবে এখানে কিছু বিক্রেতাদের সাথে আমরা একটু কথা বলে যেটা জানতে পেরেছি,
26শে ফেব্রুয়ারি বইমেলা শুরু হওয়ার পর থেকে শুধু তাদের বইমেলা শুরু হয়েছে, জমে উঠেছে শুক্র এবং শনিবার। তো যেহেতু হচ্ছে আগামীকালকে শুক্র এবং শনিবার, তো সেক্ষেত্রে বিক্রেতা যারা রয়েছেন এবং লেখকরা যারা রয়েছেন ও প্রকাশনী প্রতিষ্ঠান তারা ভাবছেন বা তারা প্রত্যাশা করছেন আগামীকাল অর্থাৎ শুক্র এবং শনিবার 15ই মার্চ কিন্তু নেমে যাবে বইমেলার পর্দা। তো অর্থাৎ যে 3 দিন রয়েছে এই 3 দিন পাঠকদের ব্যাপক সমাগম হবে এবং প্রকৃত অর্থে বইমেলায় আসবেন এই প্রত্যাশা সকলের রয়েছে। সাউদা, এই ছিল বইমেলা থেকে সার্বিক পরিস্থিতি আমার কাছে। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ।